আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর লেকচার শিট 2 এর 1 নাম্বার। এই লেকচার শিট থেকে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব এবং এই প্রশ্ন এখান থেকে আমাদের বিভিন্ন মেকানিজম করে কিন্তু কোশ্চেন আসে। তো আমাদের আজকের এই প্রশ্ন বা আলোচনাটা আজকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। ভারসাম্য দামের উপর চাহিদার পরিবর্তন বা হ্রাস বৃদ্ধির প্রভাব আলোচনা করতে হবে, বা চাহিদা পরিবর্তন বা চাহিদা হ্রাস বৃদ্ধি বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করব। গতদিন আমরা যে আলোচনা করেছিলাম তার উপর একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে চাহিদার উপর যে দামের প্রভাব এবং অন্যান্য অবস্থার প্রভাব। চাহিদার উপর দুইটা বিষয়ের প্রভাব থাকে। একটা হচ্ছে দাম, আর একটা হচ্ছে অন্যান্য অবস্থা। এই দুটো বিষয় আমাদের চাহিদার উপর প্রভাব বিস্তার করে। তো দাম দ্বারা চাহিদা হ্রাস বৃদ্ধি হয়, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ চাহিদার সাথে দামের বিপরীত সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাছে চাহিদা বৃদ্ধি। দামের সাথে চাহিদার যে সম্পর্ক, এটা আমরা এটাকে আমরা চাহিদা বৃদ্ধি বলি। আর অন্যান্য অবস্থা বলতে আমরা কোনগুলোকে বলছি? অন্যান্য অবস্থা বলতে দাম ছাড়া যে অবস্থা দ্বারা চাহিদা পরিবর্তন হয়, সেগুলো কি কি হয়? ভোক্তার আয়, মানে যে দ্রব্যটি ক্রয় করবে বা ভোগ করবে তার আয়, তার বয়স, তার রুচি, তার পারিবারিক অবস্থা, বিভিন্ন কিছু হতে পারে, তাই না? কর ব্যবস্থা, সরকারের আইন কানুন ইত্যাদি। তাহলে দাম ছাড়া যে বিষয়গুলো দ্বারা চাহিদা পরিবর্তন হয় সেটা হচ্ছে অন্যান্য অবস্থা। তাহলে এই দুটো বিষয় আমাদের একটু গুরুত্ব সহকারে জানতে হবে। পরবর্তীতে এগুলোর উপর মেকানিজম করে প্রশ্ন আসে, সেটা আমরা আলোচনা করবো কিরকম মেকানিজম হয়। ঠিক তেমনি এখানে আমরা এখন দেখবো ভারসাম্য দামের উপর চাহিদার পরিবর্তন, অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধির প্রভাব আলোচনা করতে বলছে। তো ভারসাম্য দাম বলতে কি বুঝি? ভারসাম্য দাম বলতে বুঝি চাহিদা এবং যোগানের যে ঘাত প্রতিঘাতে যে দাম নির্ধারণ হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। যেমন আপনি বাজারে গিয়ে কোনো একটা দ্রব্যের দাম করতেছেন। ধরুন তরকারি কিনতে গিয়ে সেখানে একটা দ্রব্যের দাম করতেছেন যে একজন চাইলো 20 টাকা, আপনি বললেন যে ভাই 15 টাকা দিবেন? তখন বিক্রেতা রাজি হয়ে গেল। এই যে 15 টাকার দামই হচ্ছে কি? ভারসাম্য দাম। আর এটা হচ্ছে কিসের মাধ্যমে নির্ধারণ হলো? ক্রেতা এবং বিক্রেতা উভয়ের দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারণ হলো সেটাকে বলে ভারসাম্য দাম। আচ্ছা, তো এখানে বলা আছে যোগানের অপরিবর্তিত অবস্থায় চাহিদার পরিবর্তনে পুরাতন ভারসাম্য স্থলে নতুন ভারসাম্যের উৎপত্তি হবে। খেয়াল করুন, যোগান অপরিবর্তিত, মানে যোগান কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় চাহিদার পরিবর্তনে পুরাতন ভারসাম্য স্থলে নতুন ভারসাম্য উৎপত্তি হবে। চাহিদা যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে যে ভারসাম্য দাম ছিল সেই ভারসাম্যের জায়গায় নতুন করে ভারসাম্য একটা দাম হতে পারে। যে যোগান আমাদের ঠিক আছে, একটা বাজারে যোগান আমাদের ঠিক আছে। ধরুন একবারে সিম্পল একটা উদাহরণ, যে আমরা বাজারে ধরুন পটল উঠছে, আলু উঠছে, তরি তরকারি বিভিন্ন প্রকার উঠছে। তো বাজারে আমাদের পটলের চাহিদা অত্যধিক, মানে পটলের যোগান অত্যধিক, মানে পটল বিক্রেতা অত্যধিক আছে। তো আপনি পটল রেগুলার খাইতে খাইতে আপনার রুচির কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনার পটল ভালো লাগে না। তার মানে কি? আপনার চাহিদা পরিবর্তন হয়ে গেল। তাহলে এই চাহিদার পরিবর্তন হওয়ার ফলে পটলের দাম কি, আগে যদি পটল 50 টাকা কেজি কিনতেন তাহলে কি পটল, এই যে আপনি খাচ্ছেন না বা আপনার রুচিতে আর আসতেছে না, তাহলে কি 50 টাকায় থাকবে? না, এই ভারসাম্য দামটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই ভারসাম্য দামটা, আমাদের যোগান যদি অপরিবর্তিত থাকে, ভারসাম্য দামটা তখন কি হবে? কমে আসবে। তখন হবে কত? 40 টাকা বা 30 টাকা এরকম দামে আসবে। সে কথা বলা আছে যে যোগানের অপরিবর্তিত অবস্থায় চাহিদার পরিবর্তনে পুরাতন ভারসাম্য স্থলে নতুন ভারসাম্য উৎপত্তি হবে এবং ভারসাম্য দ্রব্য এবং দামের উপর প্রভাব ফেলবে। চাহিদার পরিবর্তনের প্রভাব দুটি দৃষ্টিকোণ থেকে বিচার্য: চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব এবং চাহিদা হ্রাসজনিত প্রভাব। তো এই বিষয়টা আমরা কিভাবে দেখবো? এখানে আমরা এই যে চিত্রের মাধ্যমে দেখানো আছে, যে চিত্রটা আমাদের কাছে অনেক একটু লাগতে পারে, দেখে একটু বিদঘুটে লাগতে পারে, কিন্তু না, এটা আমরা চাহিদার যে চিত্রটা, ঠিক ওই চিত্রটা এখানে আমরা ওইরকম ভাবে এখানে আমরা
দেখাবো, কিন্তু একই সঙ্গে এখানে চাহিদা এবং যোগানের চিত্র এখানে আনা হয়েছে, যার কারণে আমাদের এরকম চিত্রটা হয়েছে। আচ্ছা, এখানে দেখুন বলা আছে যে চিত্রে অপরিবর্তিত যোগান রেখা এসএস এবং মূল চাহিদা রেখা ডিডি ই বিন্দুতে ছেদ করায় নির্ধারিত ভারসাম্য দাম ওপি এবং ভারসাম্য দ্রব্যের পরিমাণ ও কিউ। এখানে যে বিষয়টা বলা হয়েছে একটু খেয়াল করুন, যে এই যে ডি এবং এই যে ডি, এটা হচ্ছে মূল চাহিদা রেখা, আর যোগান রেখা হচ্ছে এস এস, এই যে এস এবং এই যে এস, এই যে রেখাটা এটা হচ্ছে আমাদের কাছে যোগান রেখা। তাহলে এই মূল যোগান রেখা কোন বিন্দুতে ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুতে আমাদের ভারসাম্য দাম ইকুইলিব্রিয়াম, ই তো ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য, এই ভারসাম্য দাম হচ্ছে কি, এটা যদি এইদিকে টানি তাহলে দামের দিকে আসবে, আর এটা যদি এইদিকে টানি আমাদের ও কিউ দিকে আসবে। অর্থাৎ আমাদের গতদিন যে আলোচনা হয়েছে ঠিক ওই রকমই চিত্রের আলোচনা এটা। ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষের দাম, ঠিক এই ভারসাম্য অবস্থা থেকে আমাদের যদি দামের দিকে টানি ওপি আসে, এই যে ওপি পরিমাণ দাম, আর যদি চাহিদার দিকে টানি তাহলে ও কিউ পরিমাণ চাহিদা। এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, এই দামে আমাদের দ্রব্য কিনা ক্রয় বিক্রয় হচ্ছে। আচ্ছা, এখন বলছে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? চাহিদা যদি বৃদ্ধি পায় তখন কি হবে, আর চাহিদা যদি হ্রাস পায় তাহলে কি হবে? তো চাহিদা বৃদ্ধি এবং হ্রাসের কথাই এখানে প্রশ্নের কথা বলা আছে, চাহিদা এবং বৃদ্ধির হ্রাসের কথাই বলা আছে। তো এখানে বলা আছে চাহিদা বৃদ্ধির প্রভাব, যোগানের অপরিবর্তিত অবস্থায় চাহিদা বৃদ্ধির ফলে নতুন চাহিদা রেখা হয়েছে ডি, ডি ইনভার্স, ডি ইনভার্স, ডি ইনভার্স। অর্থাৎ যোগান আমাদের ঠিকই আছে, মানে যোগান রেখা, এই যোগান রেখা একই আছে, মানে যোগান ফিক্সড, এটা একই আছে, এটা হচ্ছে আমাদের কাছে ফিক্সড, যোগান আমাদের ফিক্সড। চাহিদা পরিবর্তন হচ্ছে, ওই জন্য আমাদের চাহিদা রেখা, এই যে এ একটা চাহিদা রেখা, এ একটা চাহিদা রেখা, এ একটা চাহিদা রেখা, এগুলো হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা আমাদের, যদি আমাদের চাহিদা বৃদ্ধি পায় তাহলে কি হবে, বৃদ্ধি পাইলে কোনটা হবে, যেটা হবে, তাই না, ডি, ডি ইনভার্স। তাহলে যদি চাহিদা রেখা বৃদ্ধি পায়, ডি, ডি ইনভার্স চাহিদা হয়, তাহলে এক্ষেত্রে এস এস যোগান রেখাকে ই বিন্দুতে ছেদ করে, এই যে এস এস যে রেখা, এই রেখাটা যখন চাহিদা বৃদ্ধি পাবে তখন আমাদের এই বিন্দুতে ছেদ করবে, তখন দাম হবে কি ওপি ওয়ান, এই যে ওপি ওয়ান, আর এদিকে দাম হবে পরিমাণ হবে কত, ও কিউ ওয়ান। অর্থাৎ দাম পি ওয়ান আর হচ্ছে পরিমাণ হচ্ছে কিউ ওয়ান দাঁড়াবে। তো এখানে যেটা বলা আছে যে ফলে নতুন ভারসাম্য ইউয়ান, আমাদের নতুন ভারসাম্য ইউয়ান হবে, এবং নতুন ভারসাম্য ওপি, নতুন ভারসাম্য আমাদের কি হবে, ওপি ওয়ান হবে, এটা এখানে সারা পড়েছে আর কি, ওপি ওয়ান, এবং নতুন ভারসাম্য দ্রব্য ও কিউ ওয়ান, ও কিউ ওয়ান, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এবং নতুন ভারসাম্য দাম পুরাতন ভারসাম্য দাম অপেক্ষা কি হবে, যে আমাদের পুরাতন ভারসাম্য দাম কি ছিল, এই পরিমাণ ছিল পি পরিমাণ, মানে ও থেকে পি, পি পরিমাণ ছিল, এখন আমাদের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দাম কি হয়েছে, দাম আমাদের বেড়ে গেছে। তাহলে দাম বেড়ে যাওয়ার পরিমাণ এটা কি হয়েছে দেখুন, তাহলে এখানে আমাদের ওপি ওয়ান থেকে ওপিটা মাইনাস করছি, তাহলে এই যে আমরা যদি মাইনাস করে থাকি, এইটুকু হচ্ছে আমাদের দাম ছিল আগে, এখন দাম বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তাহলে কি হবে, যদি আমরা মাইনাস করি ওপি ওয়ান থেকে ওপি যদি মাইনাস করি তাহলে আমরা কি পাবো, পিপি ওয়ান, তাহলে পিপি ওয়ান পরিমাণ বেশি, মানে এইটুকু পরিমাণ বেশি আমাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পাবে কত, ঠিক একই রকম ভাবে এই যে কিউ কিউ ওয়ান পরিমাণ দ্রব্য আমাদের বেশি হবে। অতএব অপরিবর্তিত যোগান অবস্থায় চাহিদা বৃদ্ধি পেলে ক্রেতা উচ্চতর দামে অধিক পরিমাণ দ্রব্যটি ক্রয় করবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু যে যোগান যদি আমাদের অপরিবর্তিত থাকে, যোগান যদি অপরিবর্তিত থাকে মানে যোগান যা আছে তাই থাকবে, তাহলে ক্রেতার চাহিদা বৃদ্ধি পেলে আমাদের অধিক দামে ক্রয় করব। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু চাহিদা বিধি কিন্তু লঙ্ঘন হইল। চাহিদা বিধি কি বলে, চাহিদা বিধি বলে যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, মাইনাস হবে, দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা মাইনাস হবে, দাম যদি কমে যায় তাহলে চাহিদা কি বৃদ্ধি হবে। এখানে কি আমরা দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম যে যোগান যদি আমাদের অপরিবর্তিত থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রব্যের যদি চাহিদা বাড়ে তাহলে দামও বাড়বে, সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে কি এখানে চাহিদা বৃদ্ধি কার্যকর না,
এই অবস্থায় মানে যোগান অপরিবর্তিত অবস্থায় চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যোগান যদি আমাদের অপরিবর্তিত থাকে, সেখানে চাহিদা যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে আমাদের এখানে দ্রব্যের দামও বৃদ্ধি পাবে, এখানে দাম কমবে না। আচ্ছা, ঠিক ওই একই রকম ভাবে চাহিদা যদি আমাদের হ্রাস পায়, একই রকম ভাবে যেটা ব্যাখ্যা হলো যে চাহিদা যদি হ্রাস পায়, তাহলে চাহিদা এখন উপর দিকে যেটা গিয়েছিল সেটা এখন নিচের দিকে আসবে, এখানে আসবে ডি ডাবল ইনভার্স, ডি ডাবল ইনভার্স। তাহলে এই অবস্থা আসবে, তখন ভারসাম্য দাম এত হবে, তখন আমাদের ভারসাম্য কি হবে, P2 দাম হবে এবং এখানে পরিমাণ হবে Q2। তাহলে চাহিদার পরিমাণ আমাদের Q2, চাহিদার দামের পরিমাণ হচ্ছে P2, এবং চাহিদা হচ্ছে আমাদের এতটুকু কমে আসবে, দাম এতটুকু কমে আসবে, মানে চাহিদা কমে আসতেছে, দামও কমে আসতেছে। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পেলাম যে চাহিদা যদি হ্রাস পায়, তাহলে আমাদের দ্রব্যের দামও হ্রাস পাবে। তাহলে এটা কখন হবে, যখন আমাদের যোগান অপরিবর্তিত থাকবে। যোগান যদি পরিবর্তিত হয়, তাহলে কিন্তু এই অবস্থা থাকবে না, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি আমরা কি বুঝলাম, চাহিদার হ্রাস বৃদ্ধিটা হচ্ছে যে আমাদের যোগান অপরিবর্তিতর ফলে যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায়, তাহলে চাহিদা বৃদ্ধি পেতে পারে, আবার যদি দ্রব্যের দাম কমে যায়, তাহলে চাহিদা কমে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে চাহিদা হ্রাস বৃদ্ধির প্রভাব। এই চাহিদা হ্রাস বৃদ্ধির উপর অনেক ধরনের প্রশ্ন পরবর্তীতে মেকানিজম করে আমাদের হতে পারে, কিরকম সেটা পরে দেখব। তারপরে আমাদের এখানে বলা আছে প্রশ্নে, চাহিদা পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন। এই একটা বিষয়, চাহিদা পরিমাণের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন, চাহিদা পরিমাণের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন, এই বিষয়টা একটু খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে চাহিদা দুটা বিষয়, চাহিদা পরিমাণের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন। বিষয়টা কিরকম, চাহিদা পরিমাণের পরিবর্তন হচ্ছে এরকম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, তবে তাকে চাহিদার পরিবর্তন বোঝায়। অর্থাৎ আমরা বলতে পারি চাহিদা পরিমাণের পরিবর্তন বলতে একই চাহিদা রেখা বরাবর অবস্থানগত পরিবর্তনকে বোঝায়। চাহিদার পরিমাণের পরিবর্তন দ্রব্যের সংকোচন ও সম্প্রসারণ ধারণা থেকে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাহলে বিষয়টা এরকম যে আমরা বাজার থেকে কোনো কিছু একটা কিনছি, সেটা যদি আমাদের দামের ফলে, আমাদের অন্যান্য অবস্থার ফলে না, যদি দামের ফলে দাম যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে যদি আমাদের চাহিদার পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে চাহিদা পরিমাণের পরিবর্তন। মানে দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে যদি চাহিদা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে চাহিদা পরিমাণের পরিবর্তন। মানে বিষয়টা এরকম যে আপনি ধরেন কলা কিনেন হচ্ছে 20 টাকা হালি, এখন সে কলাটা হয়ে গেছে 40 টাকা হালি। তাহলে এর দাম যখন বৃদ্ধি পেল, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আপনি কলা কিনতে চাইবেন না, বা আপনার আয় অনুযায়ী আপনি থাক আমি এবারে কলা কিনবো না, মানে এই সপ্তাহে কলা কিনবো না, তাহলে কলা কিন্তু কিনতেছেন না। তাহলে দাম বৃদ্ধি পাওয়ার ফলে আপনি কলা কিনতেছেন না, মানে কি আপনার চাহিদা পরিবর্তন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কাছে চাহিদা পরিবর্তন। তাহলে আপনার স্যালারি ছিল 30,000 টাকা, তাহলে 30,000 টাকা এখনো আছে, গত মাসের ছিল, এই মাসেও আছে, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে কলার দাম বেড়ে গেছে, তাহলে আপনি কলা কিনতেছেন না। তাহলে এই যে আপনি কলা কিনতেছেন না, এটা হচ্ছে আপনার দামের পরিবর্তনের ফলে কলা কিনতেছেন না। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে চাহিদার পরিমাণের পরিবর্তন। আর আপনার দাম ঠিক আছে, আপনার অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে দাম ঠিক আছে, যে 20 টাকা হালি, এটা 20 টাকা হালি আছে, কিন্তু আপনার স্যালারি বাড়তেছে না, বা আপনার পরিবারের সদস্যের সংখ্যা আরেকজন নবজাতকের জন্ম হয়েছে, বা আপনার গ্রামের বাড়ি থেকে মা বাবা শহরের বাড়িতে আসছে, আপনার খরচ বেড়ে গিয়েছে, আপনার এই মাসে কলা কিনতে চাচ্ছেন, এই মাসে বলতে এই সপ্তাহে কলা কিনতে চাচ্ছেন না। তাহলে এই যে এটা কি জন্য চাচ্ছেন না, অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে, মানে আপনার খরচ বেড়ে গেছে, আপনার পরিবারে মেহমান এসেছে, আপনার কোনো কাজ করছেন, এই জন্য হয়তো আপনি টাকা পয়সার মানে সংকটে ভুগতেছেন। যার কারণে আপনি কিন্তু এই সময়ে কিন্তু আর কলা কিনতেছেন না, কারণ কি দাম একই আছে, আপনার অন্যান্য খরচ বেড়ে গেছে বা অন্যান্য কোনো অবস্থার পরিবর্তন হয়েছে, যার কারণে কিনতেছেন না। এই অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যেটা হয়, সেটাকে বলে চাহিদার পরিবর্তন। তাহলে এই যে দামের পরিবর্তনের ফলে যেটা হয়, সেটাকে বলে আমাদের চাহিদার পরিবর্তন, আর সেই পরিবর্তনকে বলে সংকোচন বা সম্প্রসারণ।
সেই পরিবর্তনটা হচ্ছে সংকোচন বা সম্প্রসারণ। তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার সংকোচন হয় বা সম্প্রসারণ হয়। আর অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে চাহিদার হ্রাস বৃদ্ধি হয়, চাহিদার হ্রাস বৃদ্ধি হয়। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের পরবর্তীতে অনেক প্রশ্ন এই মেকানিজমের উপরে আমাদের হবে আর কি। মেকানিজম বিভিন্ন রকম ভাবে হবে, যে প্রশ্নগুলো আমরা পরবর্তীতে আমরা দেখব। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, দামের পরিবর্তনের ফলে সংকোচন সম্প্রসারণ হয় চাহিদার, আর অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে আপনার চাহিদা হ্রাস বৃদ্ধি হয়। এই দুটো কথা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই দুটো কথার প্রেক্ষিতে আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি আমরা একটু ব্যাখ্যা করব। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণটা কি, যেটা আমরা পড়লাম। চাহিদা এটা আমরা চাহিদা পরিধি না, এটা চাহিদা বিধি। হ্যাঁ, চাহিদা বিধি হতে দেখা যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি দামের পরিবর্তন হয়, তাহলে সে সাথে সাথে চাহিদার পরিবর্তন ঘটে। দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এভাবে দ্রব্যের দাম কমার ফলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে তাকে চাহিদার সম্প্রসারণ বলে। দাম কমার ফলে যদি চাহিদা বেড়ে যায় তাকে সম্প্রসারণ বলে, আর দাম বাড়ার ফলে যদি চাহিদা পরিমাণ হ্রাস পায় তাকে চাহিদার সংকোচন বলে। তাহলে আমরা চাহিদার সংকোচন ও সম্প্রসারণ কি? চাহিদার সংকোচন ও সম্প্রসারণ হলো দাম যদি আমাদের বৃদ্ধি পায় সেক্ষেত্রে চাহিদা আমাদের কমে যাচ্ছে, যেটাকে আমাদের চাহিদা সংকোচন বলছি। আর যদি দাম আমাদের কমে যায় তখন চাহিদা বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা চাহিদা সম্প্রসারণ বলছি। তাহলে চাহিদা সংকোচন সম্প্রসারণ দামের সাথে সম্পর্কিত। তাহলে আমরা মানে আপনি এখানে লেখা রাখতে পারেন, দামের সাথে আমাদের সম্পর্কিত কি? চাহিদার সংকোচন সম্প্রসারণ, মানে সম্প্রসারণ আর কি সংকোচন, এটা দামের সাথে সম্পর্কিত। আর অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত কি? এটা একটু এখানে লিখে রাখতে পারেন, অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত হ্রাস বৃদ্ধি। চাহিদা হ্রাস বৃদ্ধি অন্যান্য অবস্থার সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে আমাদের সংকোচন সম্প্রসারণ আমরা বুঝলাম, কিন্তু এটা আমরা কিভাবে দেখাবো, এটা আমরা এইদিকে এই চিত্রের সাহায্যে দেখাবো। যে চিত্রে হচ্ছে ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ, এখানে চাহিদা লেখার মধ্যে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষের দাম, যেটা আগে আমরা দেখেছি। এখন শুধু আমাদের এই দিকেই পরিবর্তন হয়ে গেছে। আমাদের একটু খেয়াল করবেন যে চাহিদা রেখা আমাদের এরকমই আছে, এটা হচ্ছে চাহিদা রেখা ডিডি ইনভার্স। আচ্ছা, চিত্রে ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষের দাম পরিমাণ করছে। এপি দামে চাহিদার পরিমাণ ওএ। তাহলে আমাদের এপি দামে চাহিদার পরিমাণ, এই এপি পরিমাণ দামে আমার দামের দিকে কত, এই এপি পরিমাণ দামে চাহিদার পরিমাণ ওএ। আবার বিকিউ পরিমাণ দামে চাহিদার পরিমাণ হচ্ছে কি? ওবি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে চিত্রে একটু, এপি দামে চাহিদার পরিমাণ ওএ, বিকিউ দামে চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে কি? ওবি। দুটো একসাথে দেখা যাচ্ছে না, একটু ছোট করে নিই। হ্যাঁ, বেশি ছোট হয়ে গেল। আচ্ছা, তাহলে এপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে ওএ। আবার বিকিউ দামে, এই যে বিকিউ দামে চাহিদার পরিমাণ হচ্ছে কি? ওবি। পরে দাম ডিএস পরিমাণ হ্রাস পেয়ে চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে ওডি, চাহিদা বৃদ্ধি পেয়েছে ওডি। মানে এইভাবে আমাদের খেয়াল করেন, এখানে বিষয়টা একসাথে দেখা যাচ্ছে না। আমরা এই বিষয়টা এভাবে, আমরা চাহিদা বৃদ্ধি যেটা আগে করেছি, আপনি এই বিষয়টাকে যদি এভাবে দেখেন, এখানে এটা মুছে দিলাম। আগের যে চিত্রটা আমরা যেভাবে দেখেছি, আমরা ঠিক ওই চিত্রটা যদি আপনি এখানে দেন কোনো সমস্যা নেই। মানে এটা এভাবে অ্যাড করে দিলেন, এটা এভাবে অ্যাড করে দিলেন, এটা এভাবে অ্যাড করে দিলেন,
এটা এভাবে অ্যাড করে দিলে, এইভাবে অ্যাড করে দিবে, তাহলে দিলে অর্থাৎ এই চিত্রটা কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম। এদিকে আমাদের কি, এদিকে আমাদের ধরুন এটা আমাদের হচ্ছে পি P2 P3 P4, এটা ABCD। এইভাবে আমরা এখানে দেখাতে পারি, যে এইভাবে অ্যাড করে দিয়েও দেখাতে পারি যে আমাদের P1 দামে চাহিদার পরিমাণ কি হচ্ছে, যখনই আমাদের দাম OP, তখন আমাদের চাহিদার পরিমাণ OD, চাহিদার পরিমাণ বেশি। দাম যখন কম তখন চাহিদার দাম বৃদ্ধি পেয়ে যখন এত হয়েছে তখন চাহিদার পরিমাণ কমে আসছে। P2 হয়েছে তখন চাহিদার পরিমাণ কত হচ্ছে C, আবার P3 যখন হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে OB, আবার দাম বৃদ্ধি পেয়ে যখন P4 হয়েছে তখন চাহিদার পরিমাণ একেবারে কমে আসছে OA। তার মানে কি দামের সাথে, এখানে দামের সাথে, এই যে দামের সাথে চাহিদার যে কমতেছে এবং বাড়তেছে, এটাকে আমরা চাহিদার সংকোচন ও সম্প্রসারণ বলি, চাহিদার সংকোচন ও সম্প্রসারণ বলি। সেটা এখানে বলা আছে, এই কথাটা এখানে বলা আছে। আর চাহিদার হ্রাস বৃদ্ধি হলো কি, তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ করে চাহিদার একবার শুরুর যে চিত্রটা আমি দেখিয়েছিলাম, একবার শুরুর যে চিত্র, মানে এই চিত্রটা আমি এভাবে দেখাতে পারি। একটু আমি আমরা ইয়ে করি, চাহিদার একবারে এর একবার শুরুর যে চিত্র, এই চিত্রটা আমরা কিন্তু ওখানে দেখাতে পারি। এই চিত্র হচ্ছে আলোচনা করেছিলাম, এই যে চাহিদা তালিকা সূচি, এই যে চিত্রটা যেটা আলোচনা করলাম, এই চিত্রটা আমরা ওখানে দেখাতে পারি, একই রকম চিত্র। হ্যাঁ, ওখানে ওটা কি করা আছে এবং বাঁকা করে দেওয়া আছে, তো বাঁকা করে দিলেও যা, না দিলেও তাই, এটা এভাবে দেওয়া যায়, সমস্যা নাই। তো আমরা তাহলে এক্ষেত্রে আমরা চাহিদা হ্রাস বৃদ্ধি এখন দেখবো। চাহিদা হ্রাস বৃদ্ধি কিসের দ্বারা পরিবর্তন হয়, আমাদের অন্যান্য অবস্থা, তাই না, অন্যান্য অবস্থা। অন্যান্য অবস্থা যদি আমাদের পরিবর্তন হয়, দাম ঠিকই আছে, কোনো দ্রব্যের দাম ঠিকই আছে, বাট অন্যান্য অবস্থা আমাদের পরিবর্তন হয়ে গেছে। আপনার অন্যান্য অবস্থাটা কি, আপনার আয়, রুচি, অভ্যাস, পারিবারিক অবস্থা, বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলো হচ্ছে অন্যান্য, অর্থাৎ দাম ছাড়া যে অবস্থাগুলো সেটা হচ্ছে অন্যান্য অবস্থা। তাহলে এই দামের পরিবর্তন ছাড়াও চাহিদার পরিবর্তন হতে পারে। দামের পরিবর্তন ছাড়াই চাহিদার এই পরিবর্তনকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে। তাহলে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে। এক্ষেত্রে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলে অন্যান্য বিষয় যেমন ক্রেতার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে কারণে যদি চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় তবে তাকে চাহিদার বৃদ্ধি বলে। আবার ক্রেতার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে অপরিবর্তিত দামে চাহিদার পরিমাণ কমে গেলে তাকে চাহিদার হ্রাস বলে। ঠিক ওই আগের মতোই আমরা লিখবো, জাস্ট এখানে আমাদের কি পরিবর্তন হবে, অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা সেটা বৃদ্ধি, আর চাহিদার পরিমাণ যদি কমে যায় তাহলে সেটাকে বলে চাহিদার হ্রাস, অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে। সেটা চিত্রটা এখানে আমরা একটু দেখি, উপরে খেয়াল করুন, উপরে যে চিত্রতে আমাদের চাহিদা রেখা কিন্তু একটাই আছে, এই যে ডি, এই যে বাঁকা করে দিচ্ছে যেটা, এটাই এই চাহিদা রেখা একটা, অনলি ওয়ান, একটা। আর এক্ষেত্রে কিন্তু অন্যান্য অবস্থা যখন পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু চাহিদা রেখা আমাদের বিভিন্ন রকম হবে, মানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, এইরকম আমাদের দিয়ে করতে পারি। তাহলে অন্যান্য অবস্থার বিষয়টা কি, এদিকে তো দ্রব্যের দাম, এদিকে দ্রব্যের দাম আমরা দেখাই ওয়ে অক্ষে দ্রব্যের দাম, তাই না, আর ওয়াই এক্স অক্ষে চাহিদা পরিমাণ, এটা তো সবগুলো চিত্রে আমরা দেখে আসতেছি। এখন বলছে দাম ফিক্সড, এখানে দামের পরিবর্তন হবে না, তাহলে ওপি দাম, এই ওপি দাম ফিক্সড, এখানে কিন্তু P1 P2 P3 এগুলা কিন্তু নাই, দাম এটা কি আমাদের ফিক্সড, এটা একবার ফিক্সড, দামে কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে কিসের, অন্যান্য অবস্থা পরিবর্তন হবে। তাহলে অন্যান্য অবস্থা যদি পরিবর্তন হয়, তাহলে এখানে চিত্র দেখুন যে চিত্রের চাহিদা রেখা ডিডি, ডিডি হচ্ছে আমাদের চাহিদা রেখা, এখানে মূল চাহিদা রেখা হচ্ছে ডিডি, এটা হচ্ছে প্রথম চাহিদা রেখা। তাহলে ওপি দামে ক্রেতা ডিএম পরিমাণ দ্রব্য ক্রয় করবে, তাহলে ওপি দামে পরিমাণ ডিএম পরিমাণ দ্রব্য ক্রয় করবে, তাহলে ক্রয় করলে তখন দ্রব্য পরিমাণ হবে কত, আমাদের ওপি দামে হচ্ছে কত পরিমাণ, দেখেন ওপি দামে তখন ওএম পরিমাণ দ্রব্য, এই পরিমাণ দ্রব্য ক্রয় করবে, ডিএম তে না ওএম পরিমাণ দ্রব্য ক্রয় করবে। ক্রেতার আয়, রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদি পরিবর্তনের ফলে ভোক্তা ওপি দামে পূর্বাপেক্ষা বেশি পরিমাণ দ্রব্য অর্থাৎ ওএম পরিমাণ দ্রব্য ক্রয় করছে। এখন আপনার দাম একই আছে, আপনার আয় বেড়ে গেছে,
আপনার আয় বেড়ে গেছে, তখন আপনি কি করবেন? বেশি বেশি জিনিস কিনবেন। সাধারণত যা হয়, আয় বেড়ে গেলে বা আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন? দাম একই আছে, কলার 20 টাকা হালিয়ে আছে, তাহলে দাম বাড়েনি, একই আছে। যখন পরিবারের সদস্যের সংখ্যা বেড়ে যাবে বা যখন আপনার আয় বেড়ে যাবে, তখন কি যেটা আগে 1 হালি নিচ্ছেন সেটা এখন নিবে কয় হালি? 2 হালি নিবে। তাহলে এই যে চাহিদার পরিমাণ আপনি বেড়ে যাচ্ছে, চাহিদার পরিমাণ যখনই বেড়ে যাবে তখন চাহিদা রেখা তো আগে নিতেন 1 হালি, তো এখন যখন 2 হালি নেবেন তখন চাহিদার পরিমাণ কি হবে? বেড়ে যাবে। মানে এখান থেকে উপর দিকে সরে যাবে চাহিদা রেখা, এখানে আসবে। তাহলে এখানে যখনই আসবে দাম এই একই দাম বরাবর, যেটা আগে 1 হালি নিতেন সেটা যদি আমরা টানি এখানে আসবে, চাহিদার পরিমাণ যেটা আছে এখানে ছেদ করবে। তাহলে আমাদের চাহিদার পরিমাণ কত বৃদ্ধি পেল তখন? আগে ছিল ওএম পরিমাণ, এখন আমাদের ওএম ওয়ান পরিমাণ আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তার মানে দাম একই থাকতেছে বাট চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্ষেত্রে চাহিদা রেখা কিন্তু সরে যাচ্ছে, চাহিদা রেখাটা সরে যাচ্ছে। কিসের কারণে সরে যাচ্ছে? অন্যান্য অবস্থা অপরিবর্তনের ফলে চাহিদা রেখা আমাদের পরিবর্তন হয়ে যায়, চাহিদা রেখার স্থান পরিবর্তন হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে আমাদের চাহিদা যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখার স্থান পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা চাহিদা বৃদ্ধি, আমাদের চাহিদা বৃদ্ধি পেল। ঠিক তেমনি আপনার পরিবারে যদি কোনো কোনো কিছু মানে কি বলবো, যে আপনার পরিবারে কোনো ইনভেস্ট করছেন, কোনো জায়গায় কোনো কিছু কিনছেন, জায়গা জমি কিনছেন, বাড়ি করছেন, বা কোনো সমস্যা হয়েছে, টাকা পয়সা আপনার আগের মতো মানে মানে ভাবে খরচ করতে চাচ্ছেন না, তাহলে কলার দাম যদি 20 টাকায় থাকে, তাহলে আগে যদি আপনি 1 হালি নেন, এখন নেবেন কয়টা? 3টা নেবেন, বা এখন নেবেন 2টা, অর্ধেক নেবেন, যে আমরা অল্প করে খাবো, এইরকম মনে করবেন। তাহলে এখন আপনার এই ডিডি ইনভার্স ডিডি ওয়ান, এটা হচ্ছে আমাদের মূল চাহিদা রেখা। যখনই আপনার কমে যাবে, এখানে যখন 1 হালি নিতেন, যখন আমাদের দামটা একই আছে বাট আমাদের অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে আমরা কি করব? চাহিদার পরিমাণটা কমে আসবে, তখন চাহিদা রেখাটা নিচ দিকে আসবে, তখন এখানে আমাদের চাহিদা পরিমাণ দাঁড়াবে, অর্থাৎ ওএম পরিমাণ আমাদের চাহিদা আসবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি কি চাহিদা রেখা নিচের দিকে আসতেছে। এটা কিসের কারণে? যে আমাদের চাহিদা কমের ফলে চাহিদা রেখার আগের জায়গায় থাকবে না, চাহিদা নিচের দিকে আসবে। আর এখানে কি হচ্ছে? আমাদের দামের অন্যান্য অবস্থা বৃদ্ধির ফলে বা অন্যান্য অবস্থা কোনো কিছুর ফলে আমাদের চাহিদা যখন বৃদ্ধি পায়, চাহিদা ঊর্ধ্বগামী হয়, চাহিদা রেখা স্থানটা কোন দিকে যায়? উপরের দিকে যায়। আর যখন চাহিদা কমে আসে, মানে অন্যান্য অবস্থা ফলে যদি আমাদের চাহিদা পরিবর্তন হয়, তাহলে চাহিদা রেখা নিচের দিকে আমাদের ধাবিত হয়। তাহলে চাহিদা রেখা এখানে আসবে, তখন আমাদের চাহিদা পরিমাণ হবে আমাদের ওপি দামে, দাম তো ফিক্সড, তখন চাহিদা পরিমাণ হবে কত? ওএম পরিমাণ। তাহলে এই কথা এখানে আমাদের বলা আছে যে নতুন চাহিদা রেখা অপরিবর্তিত দামে চাহিদা পরিমাণ কমে গেছে, তাহলে এটাকে চাহিদা হ্রাস বলা হয়। তাহলে চাহিদা যেটা কমে যাবে সেটা হচ্ছে চাহিদা হ্রাস, একে চাহিদা হ্রাস বলে। তাহলে এই বিষয়গুলো একটু আপনি মনে রাখবেন বা মনে রাখতে হবে, এগুলা বিভিন্ন মেকানিজম করে প্রশ্ন আমাদের দিতে পারে, এগুলো অবশ্যই আমরা জানবো। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি পেলে কি হবে? যে চাহিদা রেখা সরে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সরে যাচ্ছে না, এখানে কিন্তু চাহিদা রেখা ফিক্সড। এই যে চাহিদা রেখা ফিক্সড থাকতেছে, তাই না? এখানে চাহিদা রেখা কোনো একটাই চাহিদা রেখা আছে, ওই কার্ভ যেটা ডিডি ইনভার্স। আর এখানে কিন্তু আমাদের চাহিদা রেখা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদা রেখার স্থানের পরিবর্তন হয় না, বাট অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে চাহিদা যদি বা সম্প্রসারণ হয়, তাহলে সেক্ষেত্রে চাহিদা রেখা স্থানের পরিবর্তন হয়। আচ্ছা, এটা হলো আমাদের চাহিদার সংকোচন ও সম্প্রসারণ। আমরা চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণের ফলে পর এখন আমরা চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্যের কথা বলছে। চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য দেখা। তো সংকোচন সম্প্রসারণ যেটা আমরা সংজ্ঞাটা আগে আমরা দেব, সংকোচন সম্প্রসারণের চাহিদা দামের পরিবর্তনের ফলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনের ফলে যদি চাহিদা হ্রাস বৃদ্ধি, চাহিদা কমে যায় বা বাড়ে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের সংকোচন সম্প্রসারণ। আর দাম ঠিক আছে বাট অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি আমাদের চাহিদা কমে যায় বা বেড়ে যায়, তাকে চাহিদা হ্রাস বৃদ্ধি বলে। শেষ। তাহলে এর সঙ্গে দামের সম্পর্কযুক্ত, চাহিদা সংকোচন সম্প্রসারণের সঙ্গে দামের সম্পর্ক যুক্ত, এর সঙ্গে দামের সম্পর্ক না, এর সঙ্গে আমাদের অন্যান্য অবস্থার সম্পর্ক, তাই না? এইভাবে আমরা পার্থক্যটা লেখার চেষ্টা করব। এখানে আমাদের সংকোচন সম্প্রসারণের চাহিদা রেখার কোনো পরিবর্তন হয় না, চাহিদা রেখা যেটা আছে ওই একটাই থাকবে। আর হ্রাস বৃদ্ধিতে আমাদের চাহিদা রেখা পরিবর্তন হয়, চাহিদা রেখা হয় যদি বেশি হয় তাহলে ঊর্ধ্বগামী হবে, মানে উপরের দিকে যাবে। আর যদি চাহিদা রেখা নিচের দিকে মানে উপরের দিকে সরে যাবে, আর চাহিদা যদি কমে যায় তাহলে নিচের দিকে আসবে। এইভাবে আমরা এটা লিখতে পারি। আর এখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন একটু।
আচ্ছা, এতদূর পর্যন্ত আমাদের চাহিদা শেষ। চাহিদার আমাদের আলোচনা মোটামুটি এতদূর পর্যন্ত। এখন আসবে সাপ্লাই। হোয়াট ইজ সাপ্লাই? মানে আমাদের যোগান সম্পর্কে এখানে আলোচনা হবে এখন। যোগান। আচ্ছা, চাহিদা যেমন কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, দ্রব্য ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রয়োজনীয় অর্থ থাকতে হবে। তাহলে সেটাকে আমরা চাহিদা বলবো। তাহলে যোগানটা হচ্ছে কি? যোগানটা হচ্ছে যোগান বা সরবরাহ বলতে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকাকে বোঝায়। তাহলে যোগান বলতে আমরা বুঝছি যে বিক্রয়যোগ্য দ্রব্য বাজারে বর্তমান থাকাকে বোঝায়। এটা কি উন্নত? সাধারণ অর্থে, সাধারণ অর্থে। তাহলে অর্থনীতির ভাষায় কি? অর্থনীতিতে যোগান বলতে শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কি বিশেষ অর্থ? অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা যোগান বলি। তাহলে অর্থনীতিতে যোগান বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা যোগান বলি। আচ্ছা, একটি নির্দিষ্ট সময়ে 400 টাকা মন দরে একজন বিক্রেতা 300 মন পাট বিক্রয় করতে ইচ্ছুক থাকে, ওই পরিমাণ পাটই হবে পাটের যোগান। আচ্ছা, তাহলে এখানে আমাদের অবশ্যই নির্দিষ্ট দাম এবং নির্দিষ্ট সময়ে হতে হবে, তাহলে সেটাকে আমরা যোগান বলবো। আচ্ছা, তো সংজ্ঞা আলোচনা আছে, সংজ্ঞা আমরা দেব না, যদি মনে থাকে দেব, না থাকলে দেব না। উল্লেখ্য যে যোগান মূলত দামের উপর নির্ভরশীল, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। খেয়াল করে দেখুন, আমরা চাহিদার সাথে কি পড়ছিলাম? চাহিদার সাথে দাম, চাহিদা এবং দাম, চাহিদা, চাহিদা আর দাম। চাহিদা যদি প্লাস হয় তার দাম হচ্ছে কমে যাবে, চাহিদা যদি কমে যায় তার দাম হবে কি? প্লাস। তাহলে এই হচ্ছে বিষয়। ঠিক যোগানটাও এইরকম, এর সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যোগান আর দাম, আমাদের যোগান যদি বৃদ্ধি পায়, যোগান যদি বৃদ্ধি পায় তাহলে দামও বৃদ্ধি পাবে, যোগান যদি কমে যায় দামও কমে যাবে। মানে দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান, বিপরীতমুখী না। আর দামের সাথে চাহিদার হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে এখানে আমাদের যেটা বলছে যে যোগান মূলত দামের উপর নির্ভরশীল, দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যদি বাজারে দাম, কোনো কিছু দাম বাড়ে, তাহলে কি করে লোকজন বা যারা বিক্রেতা আছে কোনো কিছু বিক্রি করবে, সেটা বাজারে কি করবে? বেশি 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 উঠাইবে। তাহলে আমাদের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, তাহলে এখানে বলছে সুতরাং বিক্রেতা কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে। তারপরে এখানে যোগানের ল বলছে, মানে যোগান বিধি। আমরা চাহিদার যে ল পড়ছিলাম, কি? দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। আবার যোগানের বেলায় ঠিক উল্টোটাই, যোগানের দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে। তাহলে এই দাম কমলে যোগান কমে, দাম বাড়লে যোগান বাড়ে, এটা হচ্ছে যোগানের সূত্র বা যোগান বিধি। এটা যেমন চাহিদা বিধি, এটা তেমনি আমাদের যোগান বিধি। এটা সেটাই আলোচনা করা আছে। অর্থনীতিতে যে বিধির সাহায্য দাম ও যোগানের সম্পর্ক প্রকাশ করে তাকে যোগান বিধি বলে। যোগান বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, আবার দাম কমলে যোগান কমে। যোগান বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল বলেন, অন্য সবকিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে তার যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমবে। দ্রব্যের দাম ও যোগানের মধ্যে প্রত্যক্ষ এবং সরাসরি সম্পর্ক বিদ্যমান। তাহলে দামের সাথে প্রত্যক্ষ সরাসরি সম্পর্ক বিদ্যমান, তাই দাম ও চাহিদার ক্রিয়াগত সম্পর্ক হলো যোগান বিধি। আচ্ছা, এটা হলো যোগান বিধি। আচ্ছা, চাহিদা বৃদ্ধি যেরকম পড়েছে এবং যোগান বিধি, যোগান বিধি আমাদের বেশি ইম্পর্টেন্ট না, চাহিদা বৃদ্ধিটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তারপরে 12 নম্বর পড়া আছে যোগান বৃদ্ধির ব্যতিক্রম। এটি আমাদের মোটামুটি একটু ইম্পর্টেন্ট, খুব বেশি না, অল্প লেভেলে ইম্পর্টেন্ট। তো এখানে বলা আছে
নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে যোগান বিধি কার্যকর হয় না। আমার চাহিদাতে যেরকম আমরা দেখেছি চাহিদা বিধি, চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদা সূচি তালিকা, এখানেও ঠিক ওই রকম আছে। যোগানের হ্রাস বৃদ্ধি, চাহিদার সংকোচন, চাহিদার সম্প্রসারণ দেখেছি, এখানেও ঠিক ওই একই রকমই আছে। যোগান, যোগান বৃদ্ধি, যোগানের তালিকা, যোগান সূচি, যোগান রেখা, যোগান সংকোচন, সম্প্রসারণ ঠিক ওই একই রকমই। হ্যাঁ, এখানেও আমাদের আছে। তো যোগান বৃদ্ধির ব্যতিক্রম, সীমাবদ্ধ যোগান, যদি যোগান যদি আমাদের সীমাবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে যোগান বৃদ্ধি কার্যকর হয় না। যে কোন দ্রব্যের যোগান সীমাবদ্ধ বা অসম্পূর্ণ অস্থিতিস্থাপক সেসব দ্রব্যের দাম বাড়লে যোগান খুব বাড়ানো সম্ভব হয় না, যেমন দুর্লভ চিত্র, পুরাতন মুদ্রা, তাই না? দুর্লভ চিত্রের দাম বাড়লেও আমরা কিন্তু সেই চিত্রগুলো আর বেশি যোগান দিতে পারি না। পুরাতন যে মুদ্রা যেগুলো আছে সেগুলোর দাম বেশি হলেও আমরা কিন্তু সেগুলো বেশি উপস্থাপন করতে পারি না, বাজারে উপস্থাপন করতে পারি না। তাহলে সীমাবদ্ধ যোগানটা সীমাবদ্ধ থাকে। শ্রমের যোগান, শ্রমের দাম এবং মজুরি বাড়লেও অনেক সময় শ্রমিক দলের বদলে শ্রম বিভাগ করতে চায়, ফলে মজুরি বাড়লেও শ্রমের যোগান বাড়ানো সম্ভব হয় না। তাহলে আমরা শ্রমিক যখন বিশ্রাম ভোগ করে, শ্রমিক যখন বিশ্রাম ভোগ করতে চায় বা শ্রম করতে চায়, দাম বাড়লেও সেক্ষেত্রে আমরা শ্রমের আমরা শ্রমের যোগানটা বাড়াতে পারি না। তাহলে দামের পরিবর্তনের সম্ভাবনা, ভবিষ্যতে দাম আরো বাড়ার সম্ভাবনা থাকলে বর্তমানে বেশি দামে যোগান পায় না। তাহলে যোগানের যদি আমরা দেখতে পাই যে দাম যে ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যোগান কিন্তু বাড়ে না, যে ভবিষ্যতে বেশি লাভের আশায় বা বেশি দাম পাবার আশায় সেখানে যোগান আর বাড়ায় না। প্রাকৃতিক অবস্থা, প্রতিকূল প্রাকৃতিক অবস্থা কৃষিজাত দ্রব্য উৎপাদন ব্যাহত হয়, ফলে দাম বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হয় না। এখানে এই ইয়েগুলো আছে, এটা সহজভাবে আছে, এটা ইম্পর্টেন্ট অত বেশি না, তবে আমরা দেখে যাবো যদি আসে। এগুলো দেয় না, আমাদের চাহিদা বৃদ্ধিটা দেয়। আচ্ছা, যোগান সূচি, ঠিক চাহিদা সূচি যেরকম ভাবে আমরা করছি, এখন এই যে যোগান সূচিটা এরকম ভাবে করবো যে নির্দিষ্ট দামে আমাদের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। তাহলে এখান থেকে একটু দেখুন, এখানে আমরা এই কথাটা লেখা আছে উপরে, আর এখানে আমাদের চারটা দেওয়া আছে চাহিদার মতো। দাম যখন 4 টাকা, যোগান হচ্ছে 5 টাকা। দাম দাম যখন হচ্ছে 6 টাকা, যোগান হচ্ছে 7 টাকা। দাম যখন 8 টাকা, যোগান হচ্ছে 8 টাকা। দাম যখন 10 টাকা, যোগান হচ্ছে 12 একক। এরকম আমাদের যখনই আস্তে আস্তে বাড়তেছে তখন আমাদের কি হচ্ছে, যোগানের পরিমাণও বাড়তেছে। তো এটা হচ্ছে আমরা যখন তালিকা আকারে প্রকাশ করব, যোগান বৃদ্ধিটাকে যখন তালিকা আকারে প্রকাশ করবো সেটাকে যোগান সূচি বলে। আচ্ছা, যোগান কার্ভ, আমরা যোগানের যে কার্ভ মানে রেখা, যোগান রেখাটা আমরা কিভাবে এখানে আলোচনা করব। চাহিদা রেখা হচ্ছে এদিকে ছিল, তাই না? মানে আমরা এর আগে যে চাহিদার চিত্রটা দেখেছিলাম সেটা কিরকম, এরকম, এটা হচ্ছে চাহিদা রেখা। তো যোগান রেখা হচ্ছে আমাদের এদিকে না, এটা যোগান রেখা হচ্ছে এইদিকে, এই এস এস যেটা সেটা হচ্ছে যোগান রেখা। চাহিদা রেখা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী, আর যোগান রেখা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। এদিকে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে। তাহলে আমাদের ডান দিকে ঊর্ধ্বগামী, এই যে ডান দিকে আমরা ঊর্ধ্বগামী যোগান রেখা, আর চাহিদা রেখা হচ্ছে ডান দিকে নিম্নগামী, এদিকে আসবে। আচ্ছা, তাহলে যোগান রেখা কিসের জন্য আমাদের ডান দিকে ঊর্ধ্বগামী? আমাদের দামের সাথে যোগানের কি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান বা সমমুখী সম্পর্ক বিদ্যমান, দাম বাড়লে যোগানও বাড়বে। তাহলে এই জন্য আমাদের যোগানের সাথে যোগান রেখাটা ঊর্ধ্বগামী আর কি, ডান দিকে ঊর্ধ্বগামী। এই বিষয়টা এখানে আমাদের ব্যাখ্যা করা আছে, একটু দেখে নেবেন। একই কথায় চাহিদার মতো, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য, চাহিদা সূচি চাহিদা রেখার মধ্যে পার্থক্য যেরকম, এরকম ভাবে একই পার্থক্য, জাস্ট এখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে, কিছু ভাষা চেঞ্জ হয়ে যাবে। যেমন ওখানে চাহিদার কথা ছিল, এখানে যোগান আসবে। ওখানে আমাদের চাহিদা যোগান সূচির পাটিগণিতিক যে প্রকাশ সেটা হচ্ছে যোগান সূচি, আর যোগান রেখা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। এরকম ভাবে আমাদের এখানেও এই একই কথা আমরা লিখবো। যোগান রেখা কেন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, একটাই কারণ, কারণ প্রধানত কারণ একটাই, সেটা হচ্ছে দামের। হ্যাঁ, সেটা হচ্ছে দামের। দাম বৃদ্ধি পেলে আমাদের
যোগান বৃদ্ধি পাবে, দাম কমে গেলে আমাদের যোগান কমে যাবে। এই দামের সাথে যোগানের যে সম্পর্ক, মানে সমমুখী সম্পর্ক বিদ্যমান, এই জন্য আমাদের যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। এছাড়াও আমাদের অন্যান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে, আমাদের কিছু অন্যান্য অবস্থা থাকতে পারে, যে যোগান বৃদ্ধির প্রভাব, মুনাফার প্রত্যাশা, প্রান্তিক খরচের ভূমিকা, এরকম আমাদের কারণ থাকতে পারে। তবে মূল কথা হচ্ছে আমাদের দামের পার্থক্যটা এখানে আমাদের আলোচনা করব। আচ্ছা, এরপর থেকে আমরা যোগানের পরিবর্তন নিয়ে এখান থেকে আলোচনা করব আগামী দিন। এরপরে আপনাদের আজ মনে হয় জিএফআই থাকলে জয়েন করুন। আজকে এখানেই এটা রাখছি। আসসালামু আলাইকুম।